ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস। আবারও তোমাদের জানাই আমাদের চ্যানেল লার্নিং প্লাসে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 4th সেমিস্টার জিওগ্রাফি অনার্সের CC9 একটি টপিক স্টেজেস অফ ডেভেলপমেন্ট বাই ডব্লিউ রস্টোর। এই মডেলটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো ফ্রেন্ড, বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কীভাবে তোমাদের সামনে আজকে এই মডেলটি আমি উপস্থাপনা করেছি। স্টেজেস ডেভেলপমেন্ট রস্টোর এই মডেলটি সাধারণত কিভাবে এক একটি স্টেজ ডেভেলপমেন্টের মাধ্যমে কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সুদৃঢ় প্রকৃতির হচ্ছে তা এখানে স্টেজ ওয়াইজ স্টেজের মাধ্যমে রস্টো এখানে নির্ধারিত করেছেন। তো ফ্রেন্ডস, আমার এই প্রেজেন্টেশনটি সম্পূর্ণরূপে ইংলিশে হলেও আমি আলোচনাটি তোমাদের সুবিধার্থে বাংলায় রেখেছি এবং ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুজনের ক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটি তোমাদের উপকৃত হবে। তো অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত ক্ষেত্রে যে সমস্ত তথ্যাবলী আমরা দেখতে পাই সেখানে কিন্তু এই রস্টোর বর্ণিত স্টেজেস ডেভেলপমেন্ট অফ ইকোনমিক গ্রোথ এই তত্ত্বটি কিন্তু একটি সর্বাধিক উল্লেখযোগ্য। 1960-এর দশকে যখন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির আলোকপাত হয়েছিল তখনই কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির বিকল্প হিসেবে কিন্তু রস্টো তার এই তথ্যটিকে কিন্তু উপস্থাপনা করেছিলেন। অর্থাৎ কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কার্যে পর্যায়ক্রমিক বিকাশ হিসেবে যখন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে তখনই কিন্তু এই আমেরিকার অর্থনীতিবিদ উন্নয়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিটি দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে তিনি অর্থনৈতিক উপযোগিতা বৃদ্ধির মাধ্যমে এবং সামাজিক উন্নয়নের পটভূমিকা নির্দেশিতের মাধ্যমে কিন্তু তিনি এখানে প্রকাশ করেছেন। তার এই তত্ত্বটি মূলত দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য ইকোনমিক কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক গ্রন্থে কিন্তু সর্বপ্রথম তার এই তথ্যের উপস্থাপনাটি কিন্তু আমরা পেয়ে থাকি। মূলত তার এই তথ্যটি প্রতিটি রাষ্ট্র সংক্রান্ত ক্ষেত্রেই কিন্তু একটা উন্নয়নকামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অর্থাৎ তারই প্রধান কাজই হলো অর্থনৈতিক উপযোগিতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক উন্নয়নের পটভূমিকাকে যেমন একদিকে নির্দেশিত করছে, ঠিক তেমনি অর্থনৈতিক উপযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বহুবিধ বাধা বিপত্তি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। যেমন বলতে পারি দারিদ্র্যের দুষ্টচক্র, জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বল্প মূলধন বিনিয়োগের সমস্যা প্রভৃতি। তো এই সমস্ত বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে কিভাবে এক একটা স্টেজ ওয়াইজ স্টেজ এবং এক একটা যে স্তর সেই স্তরের মাধ্যমে অর্থনৈতিক সম্প্রসারণ প্রতিটি দেশের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রস্টো তিনি এই 5 ধরনের স্টেজকে তিনি এখানে বর্ণিত করেছেন এবং এই 5 ধরনের স্টেজের মাধ্যমে কিন্তু তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন কতটা অগ্রসর হচ্ছে এবং কতটা সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি দেশের অর্থনৈতিক যে পরিকাঠামো বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু তিনি তার এই তথ্যে প্রকাশ করেছেন। তার এই মডেলটি অর্থনৈতিক সম্প্রসারণের উন্নয়নের ক্ষেত্রে 5টি স্টেজের মাধ্যমে এখানে তিনি দেখিয়েছেন। ফার্স্ট স্টেজ যেখানে অবস্থান করছে, যেটা একদম লোয়ার পার্টে, যেখানে আছে ট্র্যাডিশনাল সোসাইটি। এই ট্র্যাডিশনাল সোসাইটি থেকে আস্তে আস্তে যাচ্ছে ঠিক তার পরের স্টেজ, যেখানে যে স্টেজটার নাম বলছে প্রি কন্ডিশন অফ টেক অফ। তার পরের স্টেজ টেক অফ, তারপর দ্য ড্রাইভ টু ম্যাচিউরিটি, তারপর হাই মাস কনজামশন। এই 5টি স্টেজের মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিক সম্প্রসারণ কিভাবে ঘটছে এবং সেই দেশ কতটা উন্নয়ন বা অর্থনৈতিক দিক থেকে কতটা উন্নত সেটা কিন্তু রস্টো তার এই তত্ত্বে এই 5টি স্টেজের মাধ্যমে যেভাবে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের মাধ্যমে টাইম এবং লেভেল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানকার উন্নয়নের প্রকৃতি এবং সময়ের সাপেক্ষে কিভাবে যে বিভিন্ন পর্যায়ক্রমের মাধ্যমে কোনো দেশ যে অর্থনৈতিক দিক থেকে কতটা উন্নত হচ্ছে সেটা কিন্তু তিনি তার এই মডেলে কিন্তু তিনি এখানে উপস্থাপিত করেছেন। ফার্স্ট স্টেজ যেটা অবস্থান করছে ট্র্যাডিশনাল সোসাইটি নামে, অর্থাৎ এই ধরনের স্টেজটি বাংলায় আমরা একে বলে থাকি গতানুগতিক স্তর। অর্থাৎ এটি সর্বাপেক্ষা প্রাচীন ও আদিম বিকাশের স্তর হিসেবে পরিচিত। এটি গতানুগতিক ও জীবিকা সত্তাভিত্তিক।
এখানে প্রযুক্তিগত তেমন অর্থনৈতিক উন্নয়নের নিয়ামক তেমনভাবে অতটা ব্যবহৃত না হলেও এখানে র্যাশনাল থিঙ্কিং এখানে অনুপস্থিত। অর্থাৎ এই স্তরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সাধারণত এখানকার যে উন্নয়নের প্রকৃতি ততটা এখানে লাভজনকপূর্ণ নয়, কারণ এখানে অর্থনৈতিকভাবে উন্নয়ন সবে এখানে শুরু হচ্ছে। অর্থাৎ এই পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নের সূত্রপাত ঘটছে, তাই সেইভাবে অর্থনৈতিক উন্নয়ন এখানে অতটা লাভজনক নয়। এবং এখানে কৃষিকাজের ওপর পর্যাপ্ত ভূমির অস্তিত্ব এখানে পরিলক্ষিত হচ্ছে, যেখানে কি হচ্ছে না, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রে এখানে উৎপাদন অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং শিল্পের তেমন এখানে বিকাশ লাভ ঘটছে না। আবার এই স্তরে অর্থনৈতিকভাবে কি হচ্ছে না, কৃষি জমির উদ্বৃত্ত যথেষ্ট পরিমাণে থাকছে, তার ফলে কি হচ্ছে না, এখানে যে সমস্ত পুরাতন ঐতিহাসিক পন্থা যেমন জমিদারি প্রথা, জমিদার বর্গ, ভূস্বামী প্রথা প্রভৃতির কিন্তু এখানে বিরাজমান ঘটছে। এর ফলে কি হচ্ছে না, উন্নয়নশীল দেশ বিশেষ করে কাঁচামাল রপ্তানিকারক এবং উৎপাদিত দ্রব্যসমূহ কি হচ্ছে না, আমদানিকারক দেশে কিন্তু এখানে পরিণত হচ্ছে। অর্থাৎ এটি হলো সর্বাধিক প্রাচীন প্রকৃতির পর্যায়। এইবারে বলবো ঠিক তার পরের স্টেজ যেখানে অবস্থান করছে প্রি কন্ডিশনস টু টেক অফ। অর্থাৎ এটি বাংলায় আমরা বলে থাকি পূর্ববর্তী শর্ত পালনের স্তর। অর্থাৎ এই পর্যায়ে কি হচ্ছে না, রাষ্ট্রকে বা এই পর্যায়ে অন্তর্গত রাষ্ট্রসমূহকে কিছু কিছু কঠোর শর্ত পালনের জন্য পূর্ববর্তী নীতিসমূহকে এখানে উপস্থাপনা করতে হচ্ছে। যেমন কি হচ্ছে না, এখানকার পরিকাঠামোগত উন্নয়ন মূলত কি হচ্ছে না, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সেবা ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে। এর পাশাপাশি কি হচ্ছে না, বহু নিত্য নতুন কৃৎকৌশলের প্রয়োগ কিন্তু এই পর্যায়ে ঘটে চলেছে, যার ফলাফল হিসেবে কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক বিকাশের উপর কিন্তু এখানে একটা ব্যাপক প্রভাব ফেলছে। আবার কি হচ্ছে না, এই স্তরে কৃষিকাজ ছাড়াও কি হচ্ছে না, নানান ধরনের পেশাগত বিভিন্ন যে জীবিকা, সেই সমস্ত জীবিকার কিন্তু এখানে উদ্ভব ঘটছে। এর ফলে কি হচ্ছে না, অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকৃতির পরিধি সেই পরিধির এখানে অত্যন্ত বিস্তার লাভ ঘটছে, কর্মসংস্থানের উন্মেষ ঘটছে এবং কি হচ্ছে না, প্রতিটি দেশের আয় পরিমাণ এটি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আবার কি হচ্ছে না, এই স্তরে কি হচ্ছে না, পরিকাঠামোগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে। এর ফলে কি হচ্ছে না, ঔপনিবেশিক শোষণ ও প্রাচীন সমাজ ব্যবস্থা এখানে কি হচ্ছে না, কাটিয়ে উঠে কি হচ্ছে না, এখানে পুঁজিভিত্তিক সমাজ অর্থনীতি, বাণিজ্য গোষ্ঠী এবং আধুনিকরণের কিন্তু এখানে উন্মেষ ঘটছে। এবার আসবো ঠিক তার পরের স্টেজ, যেখানে আমরা বলে থাকি টেক অফ স্টেজ। অর্থাৎ এই স্টেজ আমরা বলে থাকি যে স্বল্পকালীন বা সর্বত্রকালীন পরিবর্তনশীল স্তর। অর্থাৎ এটি কি হচ্ছে না, 20 থেকে 25 বছরের দীর্ঘ মেয়াদ হিসেবে অর্থনৈতিক উন্নয়নের পূর্ববর্তী কিছু শর্ত প্রতিপালিত স্তর হিসেবে কিন্তু এখানে অর্থনৈতিক উন্নয়নের সূত্রপাত ঘটছে। এবং রস্টর বর্ণিত এই যে বিভিন্ন স্টেজের মধ্যে কিন্তু এই স্টেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেজ। কারণ এই স্টেজে কি হচ্ছে না, অর্থনৈতিক উন্নয়নের যেমন একটি ব্যাপক বিকাশ লাভ ঘটছে, সেই সঙ্গে সঙ্গে তার উত্তরণ ঘটিয়ে কিন্তু আধুনিক সমাজের যেমন একদিকে উন্মেষ ঘটছে, তেমন কিন্তু এখানে শিল্প ব্যবস্থারও কিন্তু এখানে যথেষ্ট অগ্রগতি ঘটছে। অর্থাৎ এই স্তরে কি হচ্ছে না, আধুনিক কৃৎকৌশলের পরিবর্তন ঘটিয়ে কৃষির উৎপাদন ঘটানো এবং মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে যোগান যেমন একদিকে পাচ্ছে, তেমনি অত্যাধুনিক প্রযুক্তি ও সামাজিক পরিকাঠামোর ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে কিন্তু এখানে আধুনিক শিল্প ব্যবস্থার যথেষ্ট সম্প্রসারণ ঘটছে। এছাড়াও কি হচ্ছে না, এখানে যে বিনিয়োগের যে পরিমাণ, সেখানেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্তরে কিন্তু পালন করছে। না এখানে কি হচ্ছে না, নিট উৎপাদন এখানে কিন্তু জাতীয় আয়ের 10%-এর বেশি কিন্তু এখানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, কেননা এখানে মাথাপিছু উৎপাদন, সাক্ষরতা ও মানুষের জীবনযাত্রা মানের কিন্তু এখানে একটি সার্বিক উন্নতি কিন্তু এখানে ঘটে চলেছে।
আবার এর পাশাপাশি কি হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক স্তরের যে সার্বিক উন্নতি, সেই সার্বিক উন্নতি কিন্তু এই স্থায়ী উন্নয়নের পরিকল্পনা হিসেবে কিন্তু ভারী, মাঝারি ও আধুনিক যন্ত্রাদি যে সমস্ত বিকাশ ঘটছে, নতুন বাণিজ্যিক গোষ্ঠীর বিকাশ ঘটছে, নতুন শিল্পের বিকাশ ঘটছে, এর ফলে কি হচ্ছে না এই স্তরে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর কিন্তু একটা বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু একটা ব্যাপকভাবে কিন্তু সম্প্রসারণ বা এখানে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু এখানে ঘটে চলেছে। এবারে বলবো স্টেজেস 4, দ্য ড্রাইভ টু ম্যাচুরিটি স্টেজ। অর্থাৎ এই স্টেজকে কিন্তু আমরা সাধারণতভাবে বলে থাকি যে পূর্ণ উন্নয়নমুখী স্তর। অর্থাৎ কৃষি, শিল্প, বাণিজ্য এখানকার অর্থনীতিকে আরও বেশি সুদৃঢ় করে চলেছে। অর্থাৎ টেক অফ স্টেজে যেমন বিকাশ লাভ ঘটেছে, তার ঠিক পরের স্টেজে ড্রাইভ ম্যাচুরিটি স্টেজে কিন্তু সেটা আরও কিন্তু বিস্তারিতভাবে কিন্তু উন্মেষ ঘটেছে। অর্থাৎ এটি কিন্তু আরও স্প্রেড করেছে, আরও তার আশেপাশে পারিপার্শ্বিক যে জায়গা বা আরও চারপাশে যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু এই স্টেজটা কিন্তু আরও স্প্রেড করেছে বা আরও ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এই স্টেজে কি করছে না জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা মানের কিন্তু একটা ব্যাপক উন্নতি ঘটছে। এর ফলে কি হচ্ছে না আধুনিক সেবা ক্ষেত্রের কলা কৌশল এবং প্রযুক্তিগত উন্নতির যে দক্ষতামূলক যে বিভিন্ন যে সেক্টর, সেই সমস্ত সেক্টরগুলো কী করছে না সমাজ ব্যবস্থা মানের মাধ্যমে যেমন একদিকে উন্নতি ঘটাচ্ছে, তেমন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কিন্তু কী হচ্ছে না মানুষের যে মাথাপিছু আয় এবং দেশের যে সাধারণ জনগণ সে উৎপাদন বিনিয়োগের প্রায় 10 থেকে 20% জিএনআই কিন্তু এখানে কিন্তু তারা অধিকার করে চলেছে। এর ফলে কি হচ্ছে না যে ভোগপণ্য দ্রব্যের চাহিদা, বাজারগত দ্রব্যের কিন্তু এখানে যথেষ্টভাবে প্রভাব বিস্তার দেখা গিয়েছে এবং এই সমস্ত চাহিদা এবং বাজারগত যে চাহিদার কারণে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জনগণের কিন্তু এখানে কিন্তু অর্থনৈতিক লাভের কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধা কিন্তু এখানে ঘটেছে। এছাড়াও কি হচ্ছে না বিভিন্ন শ্রমিকের দক্ষতা ও বিভিন্ন প্রযুক্তিগত মানের উন্নতি ঘটেছে, সামাজিক সুরক্ষারও কিন্তু এখানে অগ্রাধিকার ঘটেছে এবং সেই সঙ্গে সঙ্গে কী হচ্ছে না মানুষও কী করছে না উন্নয়নের দিক থেকে কিন্তু আরও বেশি সচেতন হয়ে চলেছে, যেটা কিন্তু আমরা এর আগের স্টেজগুলোতে বা আমরা যদি স্টেজেস 1-এর দিকে যাই তখন কিন্তু অতটা কিন্তু মানুষ উন্নয়নের দিকে কিন্তু উন্নয়নমুখী না হলেও কিন্তু সেই স্টেজে কিন্তু ধীরে ধীরে কৃষিক্ষেত্র থেকে কিন্তু শিল্পক্ষেত্রের দিকে যতটা তারা আস্তে আস্তে যাচ্ছিল, সেখানে কিন্তু আমরা স্টেজেস 4-এ গিয়ে কিন্তু দেখতে পারি কিন্তু আলটিমেটলি কিন্তু পুরোপুরি কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের মধ্যে কিন্তু এই স্টেজটা এখানে অবস্থান করছে এবং এর ফলে কি হচ্ছে না মানুষ যেভাবে উন্নয়নের দিক থেকে যথেষ্ট সচেতন হচ্ছে, সেই তুলনায় কিভাবে উন্নয়নের মাধ্যমে শিল্পের অগ্রগতি ঘটছে এবং সেই শিল্পের অগ্রগতি কিন্তু ভবিষ্যতে কিন্তু সেই সমস্ত দেশের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থনৈতিক উন্নয়নকেও কিন্তু আরও কিন্তু বাড়িয়ে তুলতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসবো ঠিক তার পরের স্টেজ, যেখানে আছে মানে লাস্ট স্টেজ, যেটা রস্ট তার মডেলে দেখিয়েছেন, যেটা বলবো হাই মাস কনজামশন। হাই মাস কনজামশনটাকে আমরা সম্প্রসারিত ভোগ ব্যবস্থার স্তর বলে কিন্তু আমরা এখানে বলতে পারি। অর্থাৎ এই স্টেজে কি করছে না বিভিন্ন ইউএসএ, ইউকে, ফ্রান্স প্রমুখের মতো দেশগুলি কি করছে না এই পর্যায়ে অবস্থান করছে। অর্থাৎ এটি হলো রাষ্ট্রর অর্থনৈতিক উন্নয়নের বা কোনো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সর্বশেষ স্তর। তাই এই স্তরে কি করছে না কোনো দেশ আলটিমেটলি যখন পার্টিকুলারভাবে অর্থনৈতিক উন্নয়নের মুখোমুখিভাবে পৌঁছতে সক্ষম হয়েছে, সেই স্টেজে কিন্তু এই সমস্ত দেশগুলোই কিন্তু অবস্থান করছে, যার মধ্যে আমরা ফ্রান্স, ইউকে, ইউএসএ কিন্তু আমরা দেখতে পাই এবং এইগুলো কিন্তু এক একটা ডেভেলপড কান্ট্রির মধ্যে কিন্তু আমরা এখানে সাধারণভাবে বলে থাকি, কেননা এখানে শিল্প, বাণিজ্য এবং বিভিন্ন কৃষিক্ষেত্রে কিন্তু সার্বিক উন্নতি কিন্তু এখানে আলটিমেটলি ঘটে গেছে। তাই এই স্টেজে এসে আমরা কি কি দেখতে পাচ্ছি
না এই স্টেজে এসে আমরা দেখতে পাচ্ছি না শিল্প কৃষি বাণিজ্যের যথেষ্ট গতিশীলতা এতটাই এখানে বৃদ্ধি পেয়েছে যে যেখানে নির্জাতীয় উৎপাদন বৃদ্ধির ফলে কী হচ্ছে না জাতীয় আয় বৃদ্ধি এবং জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোগ পণ্যের চাহিদাও কিন্তু এখানে যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। আবার এই পর্যায়ে শিল্প বাণিজ্য অগ্রগতি বিকাশের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না সামাজিক উন্নতি যথেষ্ট কিন্তু এখানে বিকাশ লাভ ঘটেছে এবং এখানে শিক্ষামূলক ক্ষেত্রেও কিন্তু বিকাশ লাভ ঘটেছে। আলটিমেটলি ফর এক্সাম্পল আমরা দেখতেই পারি যে বিভিন্ন কলকাতায় যারা যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করে বা যারা গ্রামাঞ্চলে যে সমস্ত ছেলেপুলেরা যারা পড়াশোনা করে তারা কিন্তু আলটিমেটলি আরও কিন্তু এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা কিন্তু ইউএসএ ইউকে আমেরিকা এই সমস্ত কিন্তু দেশগুলোতে গিয়ে কিন্তু তারা আরও কিন্তু তারা শিক্ষাগত দিক থেকে কিন্তু তারা আরও কিছু নতুন করে চিন্তাভাবনার দিকে তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু তারা এখানে শিখতে পারে। অর্থাৎ এখানে যেমন শিক্ষামূলক ক্ষেত্রের যেমন বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে বিকাশ ঘটেছে এর ফলে কিন্তু শিক্ষা ব্যবস্থারও কিন্তু একটা যথেষ্ট কিন্তু এখানে উন্নত হয়েছে এবং কি করছে না সমাজ কল্যাণ ও সামাজিক নিরাপত্তাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কি করছে না এই স্তরে আধুনিক যে সমস্ত প্রযুক্তি সেই সমস্ত প্রযুক্তিগত বিকাশের ফলে কি হচ্ছে না ইলেকট্রনিক্স মূলত যে সমস্ত দ্রব্যের যে উন্নয়ন ঘটছে এর ফলে কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আইসিটি এর প্রভাবও কিন্তু আমরা এখানে দেখতে পাই। এর ফলে কি করছে না বিভিন্ন ধরনের বিলাসজাত সামগ্রী ও মানুষের আওতাভুক্ত হলেও কিন্তু এখানে জীবনযাত্রা মানের কিন্তু এখানে যথেষ্ট কিন্তু এখানে উন্নতি লাভ ঘটে চলেছে এই স্টেজের মাধ্যমে। এটাই হলো রস্টোর সর্বশেষ স্তর এবং এই স্তরে কিন্তু আলটিমেটলি ফার্স্ট স্টেজ থেকে কিভাবে ডেভেলপমেন্ট হতে 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 লাস্ট স্টেজে গিয়ে ডেভেলপমেন্ট পর্যায়ে এসে পড়েছে রস্টো কিন্তু তার এই 5টি স্টেজের মাধ্যমে কিন্তু তার এই যে বর্ণনাটি কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। এস কার্ভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে রস্টোর তার স্টেজেস ডেভেলপমেন্টটি আমাদের কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিংবা সেই দেশের যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই স্টেজগুলো আমরা মানে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আমরা কিন্তু এই স্টেজে গিয়ে দেখতে পেয়েছি। দেখো এখানে যেখানে আমাদের এখানে ইনকাম এবং এখানে স্টেজেস ওয়াইজ ডেভেলপমেন্ট টাইম অর্থাৎ সময় এবং ইনকামের বেসিসে আমাদের এখানে এই এস কার্ভটি এখানে দেখানো হয়েছে। যেখানে দেখো এখানে যে ফার্স্ট স্টেজ যেখানে অবস্থান করছিল এইখানে এই স্টেজটি যেই পর্যায়ে অবস্থান করছে সেই তুলনায় কিন্তু আমাদের যে পঞ্চম স্তর বা ফিফথ স্টেজ যেখানে হাই মাস কনজামশন যে স্টেজটি আছে সেই স্টেজের যে অবস্থানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে তার মাঝখানে যে এই যে 3টে স্টেজ এই 3টে স্টেজের যদি ডেভেলপমেন্ট না করতো তাহলে কিন্তু এই স্টেজে কিন্তু এখানে আসা যেত না। অর্থাৎ তাহলে কিন্তু প্রাথমিকভাবে এই 5টি স্টেজ কিন্তু ধাপে ধাপে অতিক্রম করে কিন্তু আলটিমেটলি এই স্টেজে গিয়ে কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি না ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ডেভেলপমেন্টই হয়েছে। তাই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রস্টোর বর্ণিত যে এই মডেলটি কিন্তু এই যে বিভিন্ন যে স্টেজ ওয়াইজ বা স্টেপ বাই স্টেপ ওয়াইজ কীভাবে যে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্টে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারে বলবো যে রস্টো তো তিনি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তার এই স্টেজেস ডেভেলপমেন্ট মডেলটিকে তিনি উপস্থাপনা করেছেন মার্ক্সবাদী বিকল্প হিসেবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোনো মডেলকে আমরা যখনই উপস্থাপনা করি না কেন তার বিরোধিতা হিসেবে তার বিরুদ্ধ হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। ঠিক সেইভাবেও কিন্তু আমরা রস্টোর বর্ণিত তার এই মডেলটাতেও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ রস্টোর তার এই মডেলটি যতই অর্থনৈতিক উন্নয়ন বা দেশের সার্বিক সম্প্রসারণের ক্ষেত্রে স্টেজ ওয়াইজ স্টেজ যতই ডেভেলপমেন্টের কথা বলুক না কেন কোনো না কোনো কারণে বা কারোর ধারণা অনুযায়ী তার এই তথ্যটি কিন্তু বিরোধিতার সম্মুখীন হয়েছে বা বিভিন্ন সমস্যার সমালোচনার সম্মুখীন হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা এখানে ক্রিটিসিজম কিন্তু আমরা এখানে দেখতে পাই। ক্রিটিসিজমে বলছে যে প্রথমে বলছেন যে রস্টো তার এই উন্নয়নকামী দেশকে যে অর্থনৈতিক উন্নয়নের পথে যে 5টি স্তরের মাধ্যমে যে ডেভেলপমেন্টের কথা বলেছেন
সেটা যে 5টি স্তরের মাধ্যমে যে হতে হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট বক্তব্য নেই। তার এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রভৃতি যে সমস্ত দেশ স্তর ব্যতীত উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে, সেখানে কিন্তু এই পর্যায়ক্রমিক হিসেবে যে উন্নয়ন সেটা কিন্তু কারো মতে গ্রহণযোগ্য হয়নি। আবার রস্টো তার টেক অফ পর্যায়ে যে বলেছিলেন যে স্থায়িত্ব বা জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে 10% বৃদ্ধি যে কনসেপ্টটা দিয়েছিলেন, যে 10% জাতীয় আয় যে বৃদ্ধি পাবে, এইটা কিন্তু কারোর মতে কিন্তু যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয়েছে। কেননা জিডিপি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু জনসংখ্যার বৃদ্ধিতে মাথাপিছু আয় কিন্তু এখানে কমতেই পারে। অর্থাৎ এখানে কিন্তু বাজার ও চাহিদার সঙ্গে কিন্তু এখানে একটা ওঠানামা করেই চলেছে, অর্থাৎ যথেষ্ট এখানে বাজার এবং চাহিদার প্রকৃতির ওপর কিন্তু এখানে যথেষ্ট ডেভেলপমেন্টটা কিন্তু এখানে আপ ডাউন হয়ে চলেছে। তাই এখানে যে জাতীয় আয়ের যে 10%-এর যে কনসেপ্টটা যে এখানে প্রযোজ্য হবে তা কিন্তু এখানে আলোচিত নাও হতে পারে। আবার বলেছেন যে রস্টো তার উন্নয়ন ক্ষেত্রে যে সমস্ত স্তরগুলোর কথা বলেছেন, সেখানে তিনি যে সমস্ত তিনি যে ধারণাটি দিয়েছেন, অনেকের মধ্যে সেটি মনে হচ্ছে তাত্ত্বিক বা বর্ণনামূলক ধারণা। অর্থাৎ এখানে কোনো সায়েন্টিফিক রিজন বা বিজ্ঞানসম্মত কোনো কনসেপ্ট এখানে নেই। আবার কেউ বলেছেন যে অধিক সাফল্য বা জনসংখ্যার আয় বৃদ্ধির তারতম্যে যে রস্টো যে এস কার্ভ অনুযায়ী যে খাড়া ঢাল অনুযায়ী যে কনসেপ্টটা দিয়েছেন, সেখানে যে 5টি স্টেজের যে ডেভেলপমেন্ট এবং যে 10% বিনিয়োগের কথা বলেছেন, এটা কিন্তু সম্পূর্ণ বলতে পারি যে যুক্তিসঙ্গত নয়। আবার প্রিকন্ডিশন স্টেজে যে অনেকখানি নির্ভর করে সরকারি দূরদর্শিতা ও প্রকল্প বাস্তবায়নের উপর। তাই প্রতিটি উন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বাস্তবিক অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা হিসেবে যে এস কার্ভ যে ব্যবহৃত হয়েছে, সেটা কিন্তু ক্রমান্বয়ে বিকাশ নাও হতে পারে। অর্থাৎ আলটিমেটলি ভাবে রস্টো তার এই মেন কনসেপ্টটা বা মূল ভিত্তি হিসেবে তিনি 5টা স্টেজকেই তিনি বর্ণিত করেছেন, এবং এই 5টি স্টেজের মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তিনি কোনো দেশের অর্থনৈতিক যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে কিন্তু তিনি এখানে বিবেচিত করার চেষ্টা করেছেন। কিন্তু কারোর মতে এই যে 5টি স্টেজের মাধ্যমে যে একটা দেশ যে একটা হিউজ ডেভেলপমেন্টের দিকে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ তার এক্সাম্পল হিসেবে তো অনেকেই বলেছেন যে জিডিপি বৃদ্ধি পেলে মাথাপিছু আয় তো কম বেশি হতেই পারে, এখানে বিভিন্ন চাহিদা ও বাজারের যে আপ ডাউন, বা আবার অনেকে বলেছেন যে কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে এই স্টেজেস মডেলের উপর ভিত্তি করে না। অর্থাৎ কারোর ধারণার সঙ্গে কিন্তু এই রস্টোর এই কনসেপ্টটা কিন্তু আলটিমেটলি ধারণার মিল হয়নি, তাই কিন্তু এখানে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয়েছে। তো এইভাবে কিন্তু রস্টো তার এই 5টি মডেলের মাধ্যমে বা 5টি স্টেজের মাধ্যমে কিন্তু তিনি তার এই যে স্টেজেস ডেভেলপমেন্ট বাই রস্টো এই যে মডেলটিকে কিন্তু তিনি এখানে উপস্থাপনা করেছেন। বিষয় ছিল তোমাদের 4th সেমিস্টার রিজিওনাল প্ল্যানিংয়ের একটি টপিক, স্টেজেস ডেভেলপমেন্ট বাই ডব্লিউ রস্টো। তো আমি এই মডেলটিকে নিয়ে সম্পূর্ণ তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা মাধ্যমে তো তোমাদের সামনে আমি হাজির হলাম, এবং যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা কিন্তু আমার এই পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু তোমরা এই যে তথ্যটি আছে সেই তথ্যটিকে কিন্তু তোমরা নোট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি যে 10 মার্কসের যে আনসার হয় সেই আনসারটা কিন্তু করতে এখানে সুবিধা হবে। এবং তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে ধরে আলোচনা করেছি, এবং এখান থেকে বিভিন্ন ছোটোখাটো কোশ্চেন বিভিন্ন স্টেজ ওয়াইজ কনসেপ্ট দিয়ে তোমাদের এখানে আসতে পারে। তো তোমরা সেইভাবে রেডি করবে, এবং আমিও কিন্তু সেইভাবে তোমাদের কাছে সেইভাবে আমি বোঝালাম।
এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো এবং নিচে যে বেল আইকনটা আছে সেটাকেও অবভিয়াসলি ক্লিক করো, তাহলে আমাদের এই ধরনের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, যদি আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সেই সমস্ত কোয়ারি ক্লিয়ার না হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা যথাযথ তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাকে এখন ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক গ্রুপ পেজ যে লার্নিং প্লাসের যে পেজটি আছে আমি তার লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেইখান থেকে সেই পেজটিকে লাইক করে দেবে এবং আমাদের জিওগ্রাফি এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা যথাযথ এখানে দিয়ে থাকি এবং আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে লার্নিং প্লাস মানে হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়। নমস্কার।